সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে একটা টপিক নিয়ে জিওগ্রাফির একটা টপিক নিয়ে আলোচনা করব। হয়তো এই টপিকটা দেখে তোমাদের একটু উপকারে আসবে, ভাবলাম একটা টপিক নিয়ে আলোচনা করি। কোয়েশ্চেন সেট নিয়ে তো অনেকগুলি আলোচনা হয়ে থাকে, এটা তোমরা দেখে নেবে। তো টপিক যদি আমি প্রথমে বলি, তোমাদের সিলেবাস থেকেই গ্রহতান্ত্রিক ব্যবস্থা, পৃথিবী একটি গ্রহ হিসাবে। ভূমিকা, রাতের আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? অসংখ্য তারা দেখি। এর মধ্যে কিছু তারা স্থির থাকে আর কিছু বস্তু যেমন গ্রহ বা ধূমকেতু চলমান বলে মনে হয়। প্রাচীন যুগে মানুষের বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং সব কিছু পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি যে সূর্য আসলে এই অবস্থায় কেন্দ্রবিন্দু এবং পৃথিবী সহ গ্রহ সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে। এই পুরো ব্যবস্থাকে বলা হয় গ্রহতান্ত্রিক ব্যবস্থা বা সৌরজগৎ অথবা সোলার সিস্টেম। তাহলে এখানে আমরা জানতে পারলাম সোলার সিস্টেম কি। তারপরে গ্রহতান্ত্রিক ব্যবস্থার সংজ্ঞা। গ্রহতান্ত্রিক ব্যবস্থা হলো সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে ঘূর্ণায়মান বিভিন্ন জ্যোতিষ্কের সমষ্টি। সূর্য এই ব্যবস্থার প্রধান তারকা এবং এর মহাকর্ষ বলের কারণে সমস্ত গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য মহাজাগতিক বস্তু নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এবার সূর্য সৌরজগতের কেন্দ্র। সূর্য হলো একটি বিশাল উত্তপ্ত গ্যাসীয় গোলক, যার মূল উপাদান হাইড্রোজেন কত পার্সেন্ট রয়েছে? 73%, হিলিয়াম 25%। সূর্যে ঘটে চলা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই শক্তি আলো এবং তাপের মাধ্যমে সৌরজগতের সকল গ্রহকে আলোকিত ও উষ্ণ রাখে। এবার এখানে সূর্যের মধ্যে কি কি উপাদান রয়েছে, এখান থেকে অনেকগুলি প্রশ্ন হয়। সূর্যের ব্যাস কত মোটামুটি দেখে নেবে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত কিলোমিটার? সূর্যের তাপমাত্রা কেন্দ্রে প্রায় কত ডিগ্রি এবং পৃষ্ঠে প্রায় কত ডিগ্রি? এটা খুব ভালো করে, এই জায়গাগুলি খুব ভালো করে দেখবে। সূর্যকে কেন্দ্র করে যে পরিবার গঠিত হয়েছে সেটি গ্রহতান্ত্রিক ব্যবস্থা। গ্রহতান্ত্রিক ব্যবস্থার গঠন ও উপাদান। সৌরজগৎ প্রায় 4.6 বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস ও ধূলিকণা মেঘ বা সোলার নেবিউলা থেকে তৈরি হয়। সূর্যের জন্মের পর অবশিষ্ট গ্যাস ও ধূলিকণা একত্রিত হয়ে গ্রহ ও অন্যান্য বস্তুর সৃষ্টি হয়েছে। এবার আস্তে আস্তে আমরা সৌরজগতের প্রধান উপাদানগুলি কি? সূর্য, গ্রহসমূহ, উপগ্রহসমূহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কাপিণ্ড, এগুলি সৌরজগতের প্রধান উপাদান। গ্রহ বা প্ল্যানেটসের মধ্যে কি কি আছে? গ্রহ শব্দটি এসেছে গ্রিক শব্দ প্ল্যানেটস থেকে, যার অর্থ ভ্রাম্যমাণ বা চলমান। খুব ভালো করে দেখবে যে গ্রিক শব্দ থেকে এসছে। গ্রহের বৈশিষ্ট্য কি? সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, নিজ অক্ষের উপর আবর্তন করে, নিজে আলো উৎপন্ন করে না। কিভাবে হয়? সূর্যের আলো প্রতিফলিত করে উজ্জ্বল দেখা যায়। নির্দিষ্ট আকার, ভর ও মহাকর্ষ বল আছে। গ্রহের শ্রেণীবিভাগ। সৌরজগতের 8টি গ্রহকে তাদের গঠন ও অবস্থান অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়েছে। অন্তর্গ্রহ বা স্থল গ্রহ, ইনার অর টেরিস্টেরিয়াল প্ল্যানেটস। তো এই টেরিস্টেরিয়াল প্ল্যানেটের মধ্যে কি কি আছে? অন্তর্গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। সূর্যের কাছাকাছি অবস্থান। বৈশিষ্ট্য যদি বলি আমরা, আকারে ছোট, ঘনত্ব খুব বেশি, পাথর ও ধাতব পদার্থে গঠিত। এবার আসছি আমরা আউটার অর জোভিয়ান প্ল্যানেটস।
বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আকারে বিশাল, প্রধানত গ্যাস ও বরফে গঠিত, একাধিক উপগ্রহ ও বলয় রিং রয়েছে। এখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, অন্তর্গ্রহ বা স্থলগ্রহ আর বহির্গ্রহ বা বৃহৎ গ্রহ, এই দুইটা জায়গা খুব ভালো করে মুখস্থ করে নেবে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলি অন্তর্গ্রহ, আর বহির্গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো এখানে তোমাদের জানার জন্য বলছি, আমি যে ভিডিওটা করছি এটা এশিওটিক একাডেমির নোটস থেকে করছি। পুরো নোটসটাই এইভাবে তৈরি করা হয়েছে, পুরো ডিটেলস ব্যাপারগুলি রয়েছে। তারপরে আসছি গ্রহগুলির সারসংক্ষেপে আমরা কি বলতে পারি। গ্রহের নাম, সূর্য থেকে দূরত্ব আর বিশেষত্ব। বুধ, মার্কিউরি, সূর্য থেকে দূরত্ব কত? 5.8 কোটি কিমি, সূর্যের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ। তারপরে হচ্ছে ভেনাস, শুক্র, 10.8 কোটি কিমি, পৃথিবীর যমজ গ্রহ, সর্বাধিক উষ্ণ। এবার পৃথিবী বা আর্থ, যেটা আমাদের পৃথিবী, 15 কোটি কিমি, জীবনের জন্য একমাত্র উপযুক্ত গ্রহ। তারপর হচ্ছে মার্স বা মঙ্গল, 22.8 কোটি কিমি, লাল গ্রহ, পাতলা বায়ুমণ্ডল। তারপরে বৃহস্পতি বা জুপিটার, 77.8 কোটি। এগুলি একদম খুব ভালো করে মুখস্থ করে নেবে। শনির দূরত্ব, ইউরেনাসের দূরত্ব, নেপচুনের দূরত্ব। নেপচুন হচ্ছে সূর্য থেকে সবচেয়ে দূরে গ্রহ, ইউরেনাস হচ্ছে পাশের দিকে ঘূর্ণন করে, শনি হচ্ছে সর্বাধিক বলয় সৃষ্টিকারী, বৃহস্পতি হচ্ছে বৃহত্তম গ্রহ, গ্যাসীয় গঠন, মঙ্গল হচ্ছে লাল গ্রহ, পাতলা বায়ুমণ্ডল। উপগ্রহের মধ্যে বা স্যাটেলাইটের মধ্যে কি কি রয়েছে? উপগ্রহ হলো জ্যোতিষ্ক বা কোনো গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণন করে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। চাঁদের বৈশিষ্ট্য, পৃথিবী থেকে দূরত্ব 3,84,400 কিলোমিটার, আর নিজের আলো নেই, সূর্যের আলোতে প্রতিফলিত হয়। একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে 27.3 দিন। অন্যান্য গ্রহের উপগ্রহ সংখ্যার উদাহরণ, বৃহস্পতি প্রায় 95টি, শনিতে 83টি, ইউরেনাসে 27টি, নেপচুনে 14টি। গ্রহাণু যদি বলি আমি, গ্রহ ও ধূমকেতুর মধ্যবর্তী ক্ষুদ্র শিলা ধাতব বস্তুগুলিকে গ্রহাণু বলে। এগুলো প্রধানত মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অবস্থিত গ্রহাণুপুঞ্জে রয়েছে। তাহলে তাদের অবস্থান, উদাহরণ হিসাবে আমরা যদি বলি সিরিস, প্যালাস, ভেস্তা। ধূমকেতু কি? ধূমকেতু হলো বরফ, ধূলিকণা, গ্যাসে গঠিত মহাজাগতিক বস্তু বা সূর্যের চারিদিকে দীর্ঘ উপবৃত্তাকার পথে ঘুরে। সূর্যের নিকটে এলে এর বরফ গলে গ্যাসে পরিণত হয়, ফলে একটি উজ্জ্বল লেজ দেখা যায়, উজ্জ্বল টেইল বা লেজ। উদাহরণ হচ্ছে হেলি ধূমকেতু, প্রতি 76 বছর অন্তর দেখা যায়। উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড আকাশে ভেসে বেড়ানো ক্ষুদ্র শিলা বা ধাতব কণাকে উল্কাপিণ্ড বলে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে এগুলির ঘর্ষণে জ্বলে ওঠে, যাকে উল্কা বা তারকা খসা বলে। কিছু উল্কা মাটিতে পড়লে তাতে উল্কাপাত বলে। এবার আরেকটু পয়েন্ট অনুসারে যদি আমি আলোচনা করি, পৃথিবী একটি গ্রহ হিসাবে, পৃথিবী সূর্য থেকে তৃতীয় গ্রহ এবং এটি এখনও পর্যন্ত একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব বিদ্যমান। এর অবস্থান, আকার, গতি, তাপমাত্রা এবং বায়ুমণ্ডল জীবনের অনুকূল পরিবেশ তৈরি করেছে। অবস্থান কি? সূর্য থেকে দূরত্ব 149.6 মিলিয়ন কিলোমিটার, মানে 15 কোটি কিমি। আকার, মেরুতে চাপা এবং নিরক্ষরেখায় কিছুটা ফুলে থাকা একটি অবলেট স্পেরিয়ড। ব্যাস কত নিরক্ষরেখায়? 12,700
56 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি। পৃথিবীর গতি, পৃথিবীর দুটি মৌলিক গতি রয়েছে। অক্ষীয় আবর্তন রোটেশন, নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান। খুব ভালো করে এই ব্যাপারগুলি মনে রাখবে। সময় লাগে কত? 24 ঘন্টা, ফলে দিন রাতের সৃষ্টি হয়। সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ, সূর্যের চারিদিকে ঘুরে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, ফলে ঋতু পরিবর্তন ঘটে। তাহলে এখানে অক্ষীয় পরিবর্তন এর ফলে দিন রাতের সৃষ্টি হয়, আর সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ করে বলে এখানে ঋতু পরিবর্তন হয়। এই অন্তর্নিহিত অর্থগুলি খুব ভালো করে বুঝবে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। পৃথিবীর গঠন, পৃথিবীর 3টি প্রধান স্তরে: ভূপৃষ্ঠ বা ভূত্বক, ম্যান্টল, কেন্দ্র বা কেন্দ্রক। তাহলে এখানে ম্যান্টল, আমরা ভূত্বক পেলাম, ম্যান্টল পেলাম আর কেন্দ্রক পেলাম। ভূত্বক হলো বাহ্যিক স্তর যেখানে আমরা বাস করি। ম্যান্টল মূলত গলিত শিলা দ্বারা গঠিত এবং কেন্দ্রক ধাতব পদার্থে গঠিত, মূলত লোহা ও নিকেল। তাহলে পৃথিবীর উপযোগিতা জীবনের জন্য, উপযুক্ত দূরত্ব, আমরা উপযুক্ত দূরত্ব, পৃথিবী সূর্য থেকে এমন দূরত্বে অবস্থান করছে যেখানে তরল পানি বা জল টিকে থাকতে পারে, একে হ্যাবিটেবল জোন বলা হয়। বায়ুমণ্ডল, পৃথিবী বায়ুমণ্ডলের পর্যাপ্ত অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড রয়েছে যা জীবনের জন্য অপরিহার্য। জল বা পানি, পৃথিবীর প্রায় 71% অংশ জলে আচ্ছাদিত। এই জল জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্যের মূল ভিত্তি। তাপমাত্রা, গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, যা জীবনের উপযোগী। চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে জীবজগৎকে রক্ষা করে। পৃথিবী উপগ্রহ হচ্ছে চাঁদ, একমাত্র উপগ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যা জোয়ার ভাটা সৃষ্টি, ক্যালেন্ডার নির্ধারণ ও পৃথিবীর ঘূর্ণনের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কত? 27.3 দিন। নিজের অক্ষের উপর ঘুরতে সময় লাগে সমান, তাই সবসময় একই মুখ পৃথিবীর দিকে থাকে। পৃথিবীর অবস্থান সৌরজগতে, সূর্যের চারিদিকে 8টি গ্রহের মধ্যে পৃথিবীর অবস্থান। এটি সূর্যের কাছেও নয়, দূরেও নয়। এই অবস্থানকে বলা হয় গোল্ডিলক্স জোন, যেখানে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব শর্ত বিদ্যমান: জল, উপযুক্ত তাপমাত্রা, বায়ুমণ্ডল। পৃথিবীর বিশেষ বৈশিষ্ট্য: জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ, স্থল, জল ও বায়ুর সমন্বয়ে ত্রিমণ্ডল, চৌম্বক ক্ষেত্র, ওজোন স্তরের সুরক্ষা, প্রাকৃতিক স্যাটেলাইট চাঁদ এর উপস্থিতি, ঘূর্ণন ও পরিভ্রমণ দ্বারা দিনরাত ও ঋতুর সৃষ্টি। পৃথিবী বনাম অন্যান্য গ্রহ বৈশিষ্ট্যগুলি খুব ভালো করে দেখে নেবে। শুক্র, মঙ্গল, বৃহস্পতি। সৌরজগতের বাইরে পৃথিবীর সাদৃশ্য গ্রহ, এক্সোপ্ল্যানেট কি দেখে নেবে। সারসংক্ষেপ যদি বলি, আমি এই অধ্যায়ের সারসংক্ষেপ বলি। সূর্য হলো সৌরজগতের কেন্দ্র। সৌরজগতে 8টি গ্রহ আছে। পৃথিবী সূর্য থেকে তৃতীয় গ্রহ। পৃথিবীর গতি 2টি, আবর্তন ও পরিভ্রমণ। পৃথিবীর বিশেষত্ব হচ্ছে জল, বায়ুমণ্ডল ও জৈব বৈচিত্র্য। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী হ্যাবিটেবল জোনে অবস্থিত। এই পয়েন্টগুলি যেগুলি হাইলাইট করে দিয়েছি, এগুলি খুব ভালো করে একটু দেখে নেবে। এবার এখান থেকে প্রত্যেকটা টপিকের উপরে এমসিকিউ রয়েছে। আর আমি বারবার বলি, এমসিকিউ দিয়ে প্রিপারেশন হয় না। তাহলে কেন এমসিকিউ দিচ্ছি? হ্যাঁ, অবশ্যই এমসিকিউ দিয়ে প্রিপারেশন হয় না, তারপরে এমসিকিউ দিতে হয়, কারণ পরীক্ষাতে তো এমসিকিউই আসে। এবার এমসিকিউ এর সঙ্গে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রশ্নের ব্যাখ্যা। আমি একটা একটা করে বলছি। সূর্যতন্ত্রের কেন্দ্র
কোনটি বা সৌরজগতের কেন্দ্রে কোনটি হচ্ছে সূর্য। সূর্যতন্ত্র সূর্যকে কেন্দ্র করে গঠিত বা সৌরজগৎ গঠিত। সব গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে ব্যাখ্যা থেকে আমরা আরও অনেক ডিপে গিয়ে বুঝতে পারবো। সূর্যতন্ত্র গঠিত হয়েছিল কত বছর আগে? 4.6 বিলিয়ন বছর আগে সূর্যতন্ত্রের গঠন ঘটেছিল। 4.6 বিলিয়ন বছর আগে একটি গ্যাস ও ধূলিকণা মেঘ থেকে। তাহলে আমরা ব্যাখ্যাগুলি খুব ভালো করে দেখব। সূর্যের প্রধান উপাদান কি? হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যের ভরের প্রায় 98% গঠিত হাইড্রোজেন, 73%, হিলিয়াম 25%। সূর্যের কেন্দ্রে ঘটে কোন প্রক্রিয়া? নিউক্লিয়ার ফিউশন ঘটে। নিউক্লিয়ার ফিউশন। সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু মিলিত হয়, হিলিয়াম রূপান্তরিত হয়, ফলে বিপুল শক্তি উৎপন্ন হয়। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কতটুকু সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। ব্যাখ্যাটা তোমরা ভালো করে দেখে নেবে। সূর্যতন্ত্রে বা সৌরতন্ত্রে মোট গ্রহের সংখ্যা কত? 8টি। 2006 সালে প্লুটোকে বামন গ্রহ ঘোষণা করা হয়। গ্রহ সংখ্যা 8টি। এবার বামন গ্রহ কবে ঘোষণা করা হয়, কোন সালে হয়, কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় সেটাও একটু মিলিয়ে নেবে। সূর্য থেকে তৃতীয় গ্রহ কোনটি? পৃথিবী। সূর্য থেকে ক্রম অনুসারে তৃতীয় স্থানে রয়েছে পৃথিবী। পৃথিবী কোন ধরনের গ্রহ? স্থল গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? পৃথিবী জীবনের জন্য উপযুক্ত হলো কেন? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? এইভাবে প্রত্যেকটা টপিকের উপরে আলোচনা করা হয়েছে এবং পৃথিবীর পরিভ্রমণের ফল কি, পৃথিবীর ব্যাস নিরক্ষরেখায় কত, পৃথিবীর আকৃতি কীরূপ, পৃথিবী কেন্দ্র অংশে উপাদান প্রধানত কি, পৃথিবীর গঠনের মূল কয়টি স্তর আছে? 3টি স্তর আছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে উৎস কোথায়? তরল কেন্দ্রক। তরল লোহা ও নিকেল দ্বারা তৈরি বহিঃকেন্দ্রের গতির ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। পৃথিবীর পৃষ্ঠে জল কত শতাংশ রয়েছে? 71%। পৃথিবী সূর্যের কোন বলের কারণে ঘূর্ণমান থাকে? পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? এটা আমি একদম আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ কি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নোটস তৈরি করতে পারবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা স্টাডি মেটেরিয়ালসের জন্য যোগাযোগ করতে পারো। চাঁদের আলো কোথা থেকে আসে? পৃথিবীতে দিন ও রাতের সীমারেখাকে কি বলে? পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরকম? পৃথিবীর কক্ষপথ সূর্যের চারপাশে ঘুরতে কোন বল কাজ করে? মহাকর্ষ বল। এবার সূর্যের মহাকর্ষ শক্তি বা মহাকর্ষ বল পৃথিবীকে তার কক্ষপথে ধরে রাখে। তাহলে বুঝতেই পারছো যে ব্যাখ্যাগুলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে। ব্যাখ্যাগুলি সবসময় দেখবে পৃথিবী অক্ষ সূর্যের কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলানো? প্রায় 23.5 ডিগ্রি। পৃথিবীর অক্ষ ক্রান্তি সমতলের সাথে 23 ডিগ্রি থেকে একটু বেশি হেলানো অবস্থায় আছে, যা ঋতু পরিবর্তনের কারণ। পৃথিবীর অক্ষীয় ঝুঁকের ফলে কি ঘটে? ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? বুধ। পৃথিবীর পরে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? শুক্র। পৃথিবীর বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। সূর্যতন্ত্রের বা সৌরতন্ত্রের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। বুধ সৌরতন্ত্রের সবচেয়ে ছোট ও সূর্যের নিকটতম গ্রহ। কোন গ্রহে একদিন সবচেয়ে দীর্ঘ? শুক্র গ্রহে। ব্যাখ্যাগুলি বারবার বলছি, ব্যাখ্যাগুলি দেখবে। পৃথিবী ও শুক্রকে যমজ গ্রহ বলা হয় কেন? বা এমনও আসতে পারে যে কোন দুইটা গ্রহকে যমজ গ্রহ বলা হয়? শুক্র ও পৃথিবীর আকার ও ঘনত্ব প্রায় সমান, তাই আর্থস টুইন বলা হয়। পৃথিবী ও মঙ্গল গ্রহের মিলন কি শিলাময় গঠন? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ পৃথিবীর কত গুণ ছোট? 4 গুণ ছোট। এইভাবে পুরোটা সবগুলি টপিকের উপরে এইভাবে প্রশ্ন তৈরি করা। আমি শুধু স্ক্রল করে যাচ্ছি, কারণ আমার গলার অবস্থা বেশি ভালো নয়, তাই তোমাদের তো নোটস দিতে হবে,
তাই এইখানে একটা ভিডিও করে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে 100টা প্রশ্ন, এটার সঙ্গে রয়েছে ব্যাখ্যা অনুসারে মোটামুটি 500টা কভার করবে। তো মোটামুটি পরীক্ষাতে এর বাইরে কোয়েশ্চেন আর আসার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীর গতি, আবর্তন, রোটেশন ও রিভলিউশন যদি আমি বলি, পরিভ্রমণ, তাহলে পরিভ্রমণ থেকে প্রথমে এইভাবে পুরোটা আলোচনা রয়েছে। এই যে পুরোটা ব্যাপার নিয়ে আলোচনা রয়েছে, একদম ডিটেলস আলোচনা রয়েছে। তারপরে আলোচনার পরে এখানে আসছে অবজেক্টিভ কোয়েশ্চেন। পৃথিবী নিজের অক্ষের উপর যে গতি করে তাকে কি বলে? আবর্তন। আবার এই আবর্তন কেন বলা হয়? পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরে, এই গতি হলো আবর্তন বা রোটেশন। এবার স্থলমণ্ডল থেকে প্রথমে স্থলমণ্ডল সম্পর্কে ডিটেলস আলোচনা, পয়েন্ট ওয়াইজ আলোচনা, যেগুলি হিট করে, যেগুলি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এনসিইআরটির বুকস থেকে, এনসিইআরটির সিলেবাস থেকে বিভিন্ন ধরনের বই ঘেটে এইগুলি তৈরি করা। তোমরা অবশ্যই ফোকাস করতে পারো। এই ধরনের সবগুলি নোটস তৈরি করা তোমাদের জানার জন্য বলছি যে শুধুমাত্র এসটিজিটির জন্য, এসটিজিটি জিওগ্রাফি নয়, এখানে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, তারপরে জিওগ্রাফি নিয়ে তো কথাই বলছি, ইতিহাস, এই প্রত্যেকটা বিষয়ের উপরে এইভাবে আলোচনা করা হয়েছে। টেট 1, টেট 2-র জন্য তোমরা নোটস পেয়ে যাবে। সায়েন্স, আর্টস, কমার্স সবগুলিই আছে, ইংলিশ বাংলা দুইটাতেই আছে। আর পিজিটির জন্য বিভিন্ন ধরনের নোটস আছে। আর এটার সঙ্গে আরেকটা সংযোজন হচ্ছে কলেজের মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি সবগুলি নোটস তৈরি করা হয়েছে। এই যে বায়ুমণ্ডলের পুরো বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, অ্যাক্সোস্ফিয়ার, এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা, কী তাপমাত্রার বিপর্যয়, প্রত্যেকটা বিষয় নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করে, যেটা পরীক্ষাতে আসে। বৃষ্টিপাত কী করে হয়, বায়ুমণ্ডলের গুরুত্ব, পরিবেশের সমস্যা ও বায়ুমণ্ডল, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তার সঙ্গে এমসিকিউ, এবং এমসিকিউ এর সঙ্গে কি করা হয়েছে, এখানে ব্যাখ্যা রয়েছে। একটা ইউনিটের জন্য 133 পেজের স্টাডি মেটেরিয়ালস আমি দেখাচ্ছি সবাইকে, মোটামুটি তোমরা সবাই দেখবে। এবং এটা হচ্ছে জলমণ্ডল। আমি আলোচনা ডিটেলসে যাচ্ছি না, তোমরা একটু মিলিয়ে নেবে, দেখে নেবে। এই যে ডিটেলস আমি বলছি, প্রথমে সবটা বিষয় নিয়ে, তারপরে হচ্ছে তার উপরে হাইলাইট করা আছে সংক্ষিপ্ত কি পয়েন্ট টেবিল। মানে জলমণ্ডল পৃথিবীর 71% অংশ জলে আবৃত, জলের ধরন 97% লবণাক্ত, এটার থেকেও প্রশ্ন আসে। স্বাদু জল বা মিষ্টি জল 3%। মহাসাগরের সংখ্যা কয়টি? 4টি। প্রশান্ত, আটলান্টিক, ভারত, আর্কটিক। স্রোতের ধরন, উষ্ণ ও শীতল, স্রোতের কারণ, সবটাই এখানে পেয়ে যাবে তোমরা। তাহলে প্রথমে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা, তারপরে কি পয়েন্টসগুলি নিয়ে এইভাবে তুলে ধরা, তারপরে হচ্ছে এমসিকিউ এর সঙ্গে ব্যাখ্যা। আমার মনে হয় না ত্রিপুরাতে আর কোনো জায়গাতে তোমরা এই ক্রাইটেরিয়ার বা এই ধরনের নোটস আমার চোখে পড়েনি। যদি কোনো জায়গাতে পড়ে তা দ্যাটস ভেরি গুড। এশিয়াটিক একাডেমির উদ্দেশ্য হচ্ছে যে কোয়ালিটি নোটস প্রোভাইড করা, যেটা টেটের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ যাতে ইনক্রিজ হয়। শিক্ষক হওয়ার স্বপ্নে এশিয়াটিক একাডেমি সবার পাশে। এই নোটসগুলি খুব যত্ন সহকারে তৈরি করা হয়। যেমন জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটা কোন কোন জায়গাতে হয়, সংক্ষেপে জোয়ার ভাটার কী কী বিষয় রয়েছে, চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন, তারপরে দৈনিক জোয়ার, অর্ধদৈনিক জোয়ার, মিশ্র জোয়ার, সূর্য চাঁদের অবস্থান অনুসারে স্প্রিং টাইড, নিপ টাইড, জোয়ার ভাটার সময়কাল চক্র,
জোয়ার ভাটার বন্টন, ফান্ডি উপসাগর, কানাডা, বঙ্গোপসাগর ও সুন্দরবন, জোয়ার ভাটার প্রভাব, এফেক্ট, প্রাকৃতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, বিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, বন্দর গঠন ও রক্ষণাবেক্ষণ, এ টু জেড বিশ্লেষণ করে আলোচনা রয়েছে। কোন কোন জায়গাতে কোন কোন জোয়ার হয়, কি সময়ে হয়, কোন কোন জোয়ারের কি নাম, তার এফেক্ট কি হয়েছে, গুরুত্বপূর্ণ স্থান ও উদাহরণ, কোন কোন জায়গাতে কিসের জোয়ারের জন্য কোন কোন প্রভাব পরিলক্ষিত হয়, জোয়ার বিদ্যুৎ বা টাইডাল পাওয়ার কিভাবে তৈরি করা হয়, কোথায়, তারপরে আবার সংক্ষেপে প্রত্যেকটা বিষয় আলোচনা রয়েছে। তারপরে আসছে সেই একইভাবে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। সমুদ্রের জলের নিয়মিত উত্থান পতনকে কি বলা হয়? জোয়ার ভাটা বলা হয়। ব্যাখ্যা হিসাবে চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলস্তর নিয়মিত ওঠানামা করে। তাহলে এখানে জোয়ার ভাটার কারণ কি, বা সমুদ্রের জলের নিয়মিত উত্থান পতনকে কি বলা হয়, এভাবে প্রত্যেকটা বিষয়, জোয়ার বলতে কি বোঝায়, ভাটা বলতে কি বোঝায়, জোয়ার ভাটা কবে ঘটে, কোন সময়ে ঘটে, স্থায়িত্ব কত সময় হয়, এই যে একদিনে জোয়ারের চক্রের সময়কাল কত, 24 ঘন্টা 50 মিনিট, চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরতে সময় লাগে, একদম ডিটেলস প্রত্যেকটা বিষয় নিয়ে এইভাবে পুরোটা নোটস তৈরি করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো নোটসের পরে হচ্ছে প্রবাবল কোয়েশ্চন সেট। জিওগ্রাফি থেকে যেমন 40টা প্রশ্ন আসবে, তাই 40টা প্রশ্নের জন্য 20টা সেট তৈরি করা হয়েছে। এখন হচ্ছে পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে কে কে কী সংজ্ঞা দিয়েছেন, কবে দিয়েছেন, কার কার কোন সংজ্ঞা গ্রহণ করা হয়েছে, কোন সংজ্ঞার ব্যাখ্যা কীরূপ হতে পারে, সবটা বিষয় আলোচনা করা হয়েছে। তারপরে এমসিকিউ দেওয়া হয়েছে, পুরো এমসিকিউ দেওয়া হয়েছে, প্রত্যেকটা এমসিকিউ এর সঙ্গে এক্সপ্লেনেশন যোগ করা হয়েছে। তাহলে এখানে এই ম্যাটেরিয়ালস পড়ে ফেল করার সম্ভাবনা 0। আর এখনও এই ম্যাটেরিয়ালস হাতে পেলে অনেক সময় আছে এখনও হাতে। এটা বোধহয় শেষ টপিক। দূষণ, বায়ু, ভূমি ও জলের দূষণ, কারণ প্রভাব, দূষণের সংজ্ঞা, কবে কোন কোন সংজ্ঞা, ইউনেস্কোর সংজ্ঞা কবে দিয়েছে, ইউনেস্কোর সংজ্ঞাতে কি বলা হয়েছে, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, তাপ দূষণ, বিকিরণ দূষণ, সব ধরনের দূষণ, দূষক পদার্থ কোথার থেকে কোনটা এসছে, কার্বন মনোক্সাইড মানে CO, কার্বন ডাইঅক্সাইড CO2, সালফার ডাইঅক্সাইড SO2, নাইট্রোজেন অক্সাইড NOx, পার্টিকুলেট ম্যাটার, পার্টিকুলেট ম্যাটার PM 2.5, PM 10, ক্লোরোফ্লোরোকার্বন CFCS। এবার কি কি কারণ রয়েছে, কোনটার কি কি প্রভাব রয়েছে, প্রত্যেকটা বিষয় একদম চুলচেরা বিশ্লেষণ করে আলোচনা করা হয়েছে। এটাকেই বলা হয় এশিয়াটিক একাডেমির নোটস। এবার স্টকহোম সম্মেলন কবে হয়েছে, রিও আর্থ সামিট কবে হয়েছে, ইন্টারন্যাশনাল বিষয়গুলির উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আর ভারতের পদক্ষেপ কি কি, পরিবেশ প্রোটেকশন আইন কবে হয়েছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন, জল দূষণ নিয়ন্ত্রণ আইন, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল বা NGT 2010, বৃক্ষরোপণ অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, একদম কন্টেম্পোরারি স্টেপগুলিও এখানে অ্যাড করা হয়েছে, খুব ভালো করে অ্যাড করা হয়েছে। এবং দেখো এখানে সবগুলি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, কি কি ধরনের প্রশ্ন হয়, কবে কোন প্রশ্ন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নোটসের একদম শেষে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চনগুলি এসছে সেগুলির সলভ যেমন রয়েছে, তেমনি ভারতবর্ষের কোন কোন পরীক্ষাতে কি কি প্রশ্ন এসছে তার রেফারেন্সও দেওয়া রয়েছে। বিপর্যয়, বন্যা, ভূমিধস, কারণ প্রভাব, এই হচ্ছে আরেকটা টপিক, একদম ডিটেলস আলোচনা করে সেইমভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা হয়েছে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কি কি রয়েছে। এবং
আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অধ্যায়ের শেষে, একদম অধ্যায়ের শেষে আমি বলছি সংক্ষিপ্ত সার। সংক্ষিপ্ত সারে বন্যা, ভূমিধস, ক্ষতি, প্রতিরোধ কি কি হয়েছে, শুধু এইগুলি পড়ে, এই যেগুলি ব্যাপারটা আমি দেখাচ্ছি শুধু এইগুলি পড়ে মনে করে গেলে এগুলি হচ্ছে হাইলাইট, মানে ঠিক কোন কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসে একদম পুরো। শুধু তোমরা এইগুলি পড়ে পরীক্ষায় তোমরা পাশ করতে পারো, শুধু এইগুলি পড়ে। শুধু যে এই 4টা পেজের সাবজেক্ট ম্যাটারগুলি দেখাচ্ছি, একদম জিস্ট তুলে ধরা হয়েছে, একদম জিস্ট। আমি পুরো পেজগুলি আস্তে আস্তে স্ক্রল করছি, কারণ তোমরা এগুলি স্ক্রিনশট নিতে পারবে। একদম পুরো। তাহলে এশিওটিক একাডেমির নোটসের মধ্যে কি কি রয়েছে, তোমরা প্রবাবল কোয়েশ্চন সেট পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালস তো অবশ্যই রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্টাডি মেটেরিয়ালস রয়েছে। তারপর রয়েছে মক টেস্ট, ডেইলি মক টেস্ট, ডেইলি 150টা করে মক টেস্ট, 4টা সাবজেক্টের জন্য মক টেস্ট পেয়ে যাবে, ইউনিট ওয়াইজ পেয়ে যাবে, টপিক ওয়াইজ পেয়ে যাবে, প্রবাবল কোয়েশ্চেন সেট রয়েছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পেইড সার্ভিস। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে, আর এই নোটস হাতে পেলে স্বপ্ন সফল। তো তোমরা দেখে নিও। সবাই ভালো থাকবে, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি খুব ভালো করে দেখবে। আর এটা আমি জিওগ্রাফি ইউনিট 1 নিয়ে আলোচনা করেছি, ইউনিট 2, ইউনিট 3, এই 3টা ইউনিট সেম একইভাবে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, বেশিক্ষণ না। বেশি আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই মোটামুটি তোমরা এটার থেকে অনেক উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের গঠনমূলক কমেন্ট তোমরা অবশ্যই করবে। সবাই ভালো থাকবে, নমস্কার।